This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH নজর রাখতে হচ্ছে টপ 10 ব্রেকিং নিউজের দিকে। এই মুহূর্তে 10টা বড় খবর। শ্রীনগরে জঙ্গি দমন অভিযানে বড় সাফল্য। সূত্র বলছে পেহেলগাঁও হামলা 3 জঙ্গি খতম। বড় খবর আজকের। এই 3 জঙ্গি হলো সুলেমান, ইয়াসির আর আবু হামজা। বড় খবর। দ্বিতীয় ব্রেকিং, পেহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড সুলেমান মুসা। শ্রীনগরে লিড বাসে বাহিনীর অপারেশন মহাদেব। বেলা 11টায় শুরু এই বিশেষ অপারেশন। এখনো যে শেষ খবর আমরা পেয়েছি, সার্চ অপারেশন চলছে। 3 নম্বর ব্রেকিং, বীরভূমে পরপর তৃণমূল নেতা খুনে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় 7 দিনের মধ্যে 2 জন কর্মী খুন। আইবি কি করছিল, আইসি কি করছিল, প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। 4 নম্বর ব্রেকিং, বিএলওদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। বড় খবর, ভোটার লিস্টে যেন কারো নাম বাদ না যায়, মনে রাখবেন আপনারা রাজ্য সরকারি কর্মচারী। বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ব্রেকিং 5, বিহারে এসআইআর প্রক্রিয়ায় স্থগিতাদেশ 9 শীর্ষ আদালতের। গোটা দেশের বড় খবর। ফের আধার ভোটার কার্ডকে নথি হিসেবে গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। দেখতে হবে কমিশন এরপরে কি জানায়। 6 নম্বর ব্রেকিং, পরিযায়ীদের ফিরিয়ে এনে জব কার্ড দেবেন তিনি। বীরভূমে বললেন মুখ্যমন্ত্রী, বলেন যারা আসতে চায় ফিরিয়ে আনতে হবে। ব্রেকিং 7, হাইকোর্টের ওবিসি রায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। সোমবার সুপ্রিম কোর্টে ফের শুনানি। নজর থাকবে সোমবারের শুনানির দিকে। বড় খবর নিঃসন্দেহে। 8 নম্বর ব্রেকিং, অনুব্রত মণ্ডলকে কোর কমিটির আহ্বায়ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত সিগনিফিকেন্ট। বীরভূম তৃণমূলে আবার টুইস্ট। বড় খবর আজকের রাজনীতির ময়দানে। ব্রেকিং 9, কারো চাপে অপারেশন সিঁদুর স্থগিত হয়নি। সংসদে দাঁড়িয়ে ট্রাম্পের দাবি উড়িয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। অর্থাৎ আরো একবার আমেরিকাকে বার্তা, পাকিস্তানকেও বার্তা। 10 নম্বর ব্রেকিং, টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে পরীক্ষায় আপত্তি। দিন বদলের দাবিতে এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও। আজকের আরো একটা আলোচিত খবর। ভাষা আন্দোলন শুরু হলো। বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয়, তাহলে মনে রেখো ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। बंगाल की बदहाल स्थिति को बदला जा सकता है। एक बार भाजपा को अवसर दे। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে মানুষ সরকারের কাজের হিসেব চাইবে, সরকারের কাছে কৈফিয়ত তলব করবে। এটাই তো স্বাভাবিক, তাই তো হয়, সেটাই প্রত্যাশিত। টানা 3টি মেয়াদ ক্ষমতায় থাকা সরকার বাংলাকে এগিয়ে দিয়েছে না পিছিয়ে নিয়ে গিয়েছে, তারই মূল্যায়ন হওয়ার কথা 2026-এর বিধানসভা নির্বাচনে। ভোটের 9-10 মাস বাকি থাকতে ঠিক যখন সেই চর্চা জনতার মনে তীব্র হয়ে ওঠার কথা, তখনই এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মানুষের নজরটাকে ঘোরাতে চেয়েছে বাঙালির আবেগ, বাঙালির জাত্যাভিমান, ভোটার তালিকার বিশেষ সংশোধনের দিকে, এই সমস্ত ইস্যুর দিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসে তাদের প্রচারের অভিমুখটা স্থির করে দিয়েছিলেন এবং সাধারণ মানুষকে একটু সচেতন করার চেষ্টা করেছিলেন। তিনি সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন শিক্ষা, কর্মসংস্থান, শিল্পায়ন, এগুলি এই সমস্ত ইস্যুতে তৃণমূলের কাছে বা তৃণমূল সরকারের কাছে প্রশ্নবাণে জর্জরিত করবেন না, তাদেরকে কৈফিয়ত তলব করবেন না। कुछ ही वर्षों में पश्चिम बंगाल देश के टॉप इंडस्ट्रियल राज्यों में से एक बन सकता है।
भाजपा की तरफ से मेरा ये आग्रह है कि आप एक बार भाजपा को अवसर दें। অর্থাৎ মোদি যে প্রশ্নগুলো তুলে তৃণমূলের সরকারকে জনতার আদালতে দাঁড় করাতে চেয়েছেন, সেখান থেকে আবার লাইনটা ঘুরিয়ে দিতে চেয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তারপরেই ছিল 21শে জুলাইয়ের মঞ্চ, সেখান থেকে তৃণমূল নেত্রী আলোচনার অভিমুখ ফের ঘোরাতে চেয়েছেন ভিন রাজ্যে বাঙালি কোট আনকোট হেনস্থার দিকে। বাংলা ভাষার উপর যে সন্ত্রাস, আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই। এরা কি চাইছে, বাংলাটাকে দখল করতে নাকি, মানে গায়ের জোরে বাংলা রাজ্যটাকে উঠিয়ে দিতে? মোট কথা, সহজ কথা, যে ইস্যুগুলো জনতার সামনে তৃণমূলের কৈফিয়ত দেওয়ার কথা, যে ইস্যুগুলো নিয়ে তৃণমূল সরকারের এই 15 বছর হতে চলল কৈফিয়ত দেওয়ার কথা, সেগুলি যাতে জনতার বৈঠকখানায় তেমনভাবে আলোচিত না হয়, সেই জন্য খুব সুকৌশলে আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছে বাংলার শাসক দল। ভিন রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী খোঁজার বহর যত বেড়েছে, কি হরিয়ানা, কি দিল্লি, কি অন্য রাজ্য, তৃণমূল তত বেশি করে প্রচার করেছে যে বাংলার বাইরে বাঙালিরা বিপন্ন। বিহারের পর বাংলায় বিশেষ নিবিড় সংশোধন শুরু হওয়ার ঠিক মুখে মমতার দল এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেটাকেই সুযোগে পরিণত করার জন্য কোমর বাঁধছে। এমন সময় পেহেলগাঁওয়ের জঙ্গি নিধন তৃণমূলের বাংলা লাইনকে কি বেলাইন করে দেবে? রবীন্দ্রনাথের বোলপুর থেকে বাংলা ভাষা বাঁচানোর অভিযান শুরু করে মমতা কি বাঙালির মনে আদৌ দাগ কাটতে পারবেন? বাঙালি কি গুরুত্ব দিচ্ছে এই ভাষা আন্দোলনকে? এটা এখন কিন্তু $1 মিলিয়ন প্রশ্ন। পেহেলগাঁওয়ে ভাষা এবং ধর্ম দেখে পর্যটকদের খুন করা জঙ্গিদের মধ্যে দুজনকে এতদিনে নিকেশ করা গিয়েছে। এখন প্রশ্ন, আগামী কয়েকদিন বঙ্গ রাজনীতির মানচিত্রে কোন চর্চাটি সাধারণ মানুষের মনে বেশি জায়গা পাবে? মমতার ভাষা আন্দোলন নাকি বিজেপির উচ্চগ্রামের জাতীয়তাবাদ? হাতে রবি ঠাকুর, বাংলা বর্ণমালা, ভাষা রক্ষায় আজ রাঙামাটির পথে নেমে পড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই দলীয় কর্মীদের তিনি নির্দেশ দিয়েছিলেন যে ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে পথে নামতে হবে। ভাষা সন্ত্রাস কথাটাও তৃণমূল চালু করেছে, কিন্তু এটা তৃণমূলের কোট বা কোটেশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো 27শে জুলাই নানুর দিবস থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে তৃণমূলের ভাষা আন্দোলন। আর আজ তিনি নিজেই নেমে পড়লেন ময়দানে। সেই বীরভূমে রবি ঠাকুরের যেটা মাটি, রবি ঠাকুরের বোলপুরে দীর্ঘ 4 কিলোমিটার পথ হেঁটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গী দলের সাংসদ শতাব্দী রায়, বোলপুরের অসিত মাল, বোলপুরের সাংসদ, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বীরভূমের কোর কমিটির সদস্যরাও ভাষা রক্ষার মিছিলে হেঁটেছেন। কারো হাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেউ হেঁটেছেন কাজী নজরুল ইসলামের ছবি নিয়ে। মিছিল শেষে সভা থেকে ফের গর্জন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের যারা বাইরে কাজ করছেন তাদের উপর অত্যাচার বন্ধ করো। চারিদিকে যারা বাংলা ভাষায় কথা বলছে অত্যাচার হচ্ছে। আসাম সব ডিটেনশন ক্যাম্প, আসাম গভর্নমেন্ট চিঠি পাঠাচ্ছে বাংলার কুচবিহার আলিপুরদুয়ারকে রাজবংশীদের যে তোমাকে ফরেন ট্রিব্যুনালসে ইল্লিগাল ঘোষণা করা হচ্ছে। সাহস হয় কোত্থেকে? যেভাবে বিহারের সার্টিফিকেট দেখলে একসময় লালু প্রসাদের আমলে বিহারের সার্টিফিকেট দেখলে বাংলায় আমরা সবাই সন্দেহ করতাম যে অরিজিনাল কিনা, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের আধার কার্ড ভোটার কার্ডকে সেই জায়গায় নামিয়ে এনেছে যে বাইরের লোকেরা সেই আধার কার্ড ভোটার কার্ড দেখলেই সন্দেহের বশে দেখছে। এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে হবে। বাচ্চাদের পর্যন্ত অত্যাচার থেকে রেহাই দেয়নি, মহিলাদেরও না। গুরগাঁওতে হরিয়ানায় 10টা ডিটেনশন ক্যাম্প করে লোক রেখে দিয়েছে। এই জন্য দায়ী কে? আর তৃণমূলের ভিডিও একটু অপেক্ষা করুন, এর আগে 2টো ভিডিও এই ধরনের অলরেডি প্রমাণিত হয়ে গেছে
ফেক ভিডিও ছড়ানোতে তৃণমূল কংগ্রেস এক্সপার্ট। রাজবংশীদের উপর অত্যাচার হচ্ছে, মতুয়াদের উপর হচ্ছে, তপশিলি নিম্ন শীল পরিবার তাকেও চিঠি দিয়েছে। সংখ্যালঘুরা তো আছেই, আসাম, রাজস্থান, মধ্যপ্রদেশ, ইউপি, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্রে একজনকে কাগজে দেখলাম কুচি কুচি করে খুন করেছে, করে বস্তার মধ্যে রেখে দিয়েছে। কেবল বস্ত্র ওরা খুলে ফেলে দিয়েছিল, আর একটা অন্ধকার করে রেখে দিয়েছিল প্রথম দিনে। এখানে নিয়ে গেলো রাতে 10টা সাড়ে 10টার দিকে নিয়ে গেলো। আমি খেতে বসেছিলাম, বলছো আমাদের মেরা সাথ আও, আইডি প্রুফ চেক করকে চালা জানা। সবই দেখিয়েছি, আধার কার্ড, প্যান কার্ড, স্মার্ট কার্ড সবই দেখিয়েছি, সবই ছিল আমার কাছে। সব বাংলাদেশ থেকে আসা, তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে আই কার্ড দিয়ে পাঠানো হয়েছে, তাই এখানকার সরকারের চিন্তা হচ্ছে বেশি। এটা কখনো মানা যায় না, এটা ওদের আইডেন্টিফাইড ব্যাটল। তিনি বাঙালিদের সংকটকে বাড়াচ্ছেন বাংলাদেশিদের নিয়ে এসে। দেখুন, কে সংকট বাড়াচ্ছে এটাই এখন তরজা সাপেক্ষ এবং সেটা নিয়েই চর্চা চলছে। কিন্তু মাথায় রাখতে হবে, বাংলার পরিযায়ী শ্রমিকরা যারা 2 পয়সা বেশি রোজগারের জন্য ভিন রাজ্যে গিয়েছেন, এই রাজনৈতিক তরজায় তাদের সংকট কিন্তু সব থেকে বেশি। তাদের জায়গায় দাঁড়িয়ে ভাবতে হবে রাজনৈতিক দলের নেতা নেত্রীদের। আর তার জন্যই কি পরিযায়ীদের ফিরিয়ে আনার কথা বলতে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সত্যি যদি ওই 22 লক্ষ সরকারের হিসেবে মেনে নিচ্ছি ফিরে আসে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পারবে তো তাদের কাজ দিতে? যদি আপনারা আসতে চান, পুলিশের হেল্পলাইন নাম্বার দেয়া আছে, বলুন কবে আসবেন, আমরা আপনাদের ট্রেনে করে নিয়ে আসবো। কোভিডের সময় নিয়ে এসেছিলাম, আপনাদের নিয়ে আসবো। আমাদের 22 লাখ পরিযায়ী শ্রমিক আছে। আমি সাবিরুলকে বলবো, ও যেহেতু এই কমিটির চেয়ারম্যান আছে, আর মলয় আছে, দুজনে মিলে বসে সিএসের সাথে কাল পরশুই বসে একটা স্কিম তৈরি করো, ওদের ফিরিয়ে আনো। এরা যারা বলে বাংলার লোকেরা বাইরে কেন, এরা তো স্কিল আছে বলে তাদের নিয়ে যায়, দয়া করে কেউ যায় না, এরা কাজটা জানে বলে নিয়ে যায়। মহারাষ্ট্রে সোনার কাজ এরা ছাড়া কে করবে, সেই জন্য নিয়ে যায়। আমরা 1খানা রুটি খেলে আপনাদের 8খানা রুটি দেবো, আপনাদের জন্য স্কিম করব, আপনাদের কাজে আমি লাগাবো, আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড দেবো, আপনাদের বিনা পয়সায় রেশন কার্ড দেবো, আপনাদের বাঁচার সুযোগ করে দেবো, আপনাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেবো। আমরা আজকেই মিটিং করে স্কিম তৈরি করে নিয়েছি। আমার দরকার নেই বাংলার বাইরে গিয়ে কিছু দালালের কথা শুনে, যখন অত্যাচার হয় তখন তারা থাকে না, পালিয়ে যায়। যদি সত্যিই মনে করতেন যে আমাদের বাড়ির ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে না যায়, আপনি এখানে কাজের ব্যবস্থা করতেন। তাদের নিশ্চয়ই এখানে থাকার জায়গা আছে, না থাকলে আমরা ক্যাম্প করে দেবো। কর্মশ্রী যে জব কার্ড হোল্ডার আছে, ইমিডিয়েট জব কার্ড হোল্ডারে সব কটাকে ঢোকাবো। কোথায় কাজ, কোথায় ইন্ডাস্ট্রি, কোথায় শিল্প, তারা কেন গেছে একবারও ভেবেছেন? মনে রাখবেন, আমি চড়ি যখন, আমি হাঁটিও খুব, আমার মাথাও হাঁটে, অন্য কেউ ভাববার আগে আমরা একটা ভেবে নিই। কোভিডের সময় 50 লক্ষ শ্রমিক বাংলার বাইরে ছিল, তারা এখানে ফিরে এসেছিল। তখন আমরা আসল চিত্রটা দেখতে পেয়েছিলাম যে বাংলার সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক রয়েছে। আজকে পরিযায়ী শ্রমিক তারা বলছে আমরা হরিয়ানাতে, দরকার নেই আমি হরিয়ানা থেকে অন্য জায়গায় চলে যাব, কিন্তু আমরা বাংলায় যাব না। এখন ভোটের 8 মাস আগে আপনি যদি বলেন যে পরিযায়ী শ্রমিক চলে আসুক, তাতে কোনো যায় আসবে না। আমরা পরিযায়ী শ্রমিকদের ফেরত আনবো, আমরা আমাদের বাড়ির সন্তানদের ফেরত নিয়ে আসবো। সরকার অদ্ভুত একটা যুক্তি দিচ্ছে যে পরিযায়ী শ্রমিকরা 22 লক্ষ বাইরে আছে, তারা স্কিল্ড লেবারার, মানে দক্ষ শ্রমিক। তা আমাদের প্রশ্ন হচ্ছে, তাহলে বাংলার ছেলেদের এই দক্ষতা ঘরের কাজে লাগান না, তাদের বাইরে যেতে হচ্ছে কেন? তার মানে বাংলায় সেই দক্ষতা কাজে লাগানোর জায়গা নেই, তাই তাদের যেতে হয়েছে। এই যে পরিযায়ী দরদ 26-এর ভোটে রাজনীতির কথা মাথায় রেখেই এই প্রশ্নগুলো বিরোধীরা তুলবে, এবং সঙ্গত প্রশ্ন তুলতো না যদি কোভিডের সময় ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের এ রাজ্যে একটা পার্মানেন্ট রুজি রুটির ব্যবস্থা হতো। ফলে প্রশ্ন উঠছে যে পরিযায়ী করে যারা চেঁচাচ্ছেন, তারা কি সত্যি তাদের প্রতি দরদি, নাকি তাদের বড়ে করে বাঙালি আবেগে শান দিচ্ছেন? মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্রে যে ঘটনা ঘটছে, আমরা বাংলায়ও ঘটাতে পারি, কিন্তু এটা আমাদের শিক্ষা নয়। বাংলায় অনেক অবাঙালিরা থাকে। বাংলাতেও 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আছে অন্যান্য রাজ্যের।
আমরা কিন্তু তাদের সাথে এই ব্যবহারটা করি না। অস্মিতা যদি শানি দিতে হয় তো প্রথমে সাকেত গোখলেকে রাজ্যসভা থেকে তাড়িয়ে দিন, তাড়িয়ে দিয়ে শান দিন, সেখানে একজন বাঙালিকে পাঠান। লোকসভাতে ইউসুফ পাঠানকে দিয়ে ইস্তফা করিয়ে কোনো ভারতীয় বাঙালি মুসলিমকে তার জায়গায় দাঁড় করান। মুখে বাঙালির কথা বলবেন আর ভোটে দাঁড় করানোর সময় অন্য কোথা থেকে লোক ভাড়া করে আনবেন। আমরা মনে করি প্রত্যেকটা সিটিজেনের অধিকার আছে যে কোনো রাজ্যে গিয়ে বসবাস করবার। আমরা মনে করি তাদেরও একই অধিকার রয়েছে এই মাটির উপর। আমরা কেন বিভাজনের রাজনীতি করব? বিভাজনের রাজনীতি যদি করতে হতো তাহলে তো একদম কুচবিহার থেকে শুরু করে জঙ্গলমহলের যেখানে বিজেপি ভালো ফল করেছে, তৃণমূল আশানুরূপ বা প্রত্যাশিত ফল 21-এ করতে পারেনি, আমরা সব প্রকল্পের কাজ বন্ধ করে দিতাম, করিনি। এটা দুর্ভাগ্যজনক এবং আমরা সরব হব। এবং আগামী দিনে বিজেপি যদি ভাবে যে বাংলার মানুষকে পেটে মেরে অপমানিত করে বাংলার মানুষকে শিক্ষা দেবো, আরও কঠোর শিক্ষার জন্য আপনারা নিজেরা তৈরি থাকুন। দেখুন, তৃণমূল ভাষা আন্দোলনে নেমেই যখন বাঙালি আবেগে শান দিচ্ছে, তখন সেই দলেরই এক নেতা বলছেন মঞ্চে দাঁড়িয়ে 2011-এ রবীন্দ্রনাথ জাতীয় সঙ্গীত লিখেছিলেন, আজকে আমরা সেই গান গাই। আমাদের জাতীয় সঙ্গীত সেই বাংলা রবীন্দ্রনাথ 2011 সালে জনগণ মন রচনা করেছিলেন, আজকে আমরা সেই গান গাই। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনেতে রবীন্দ্রনাথ বলেছিলেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেললে লোটা। হায় 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 হায়, যে দলের সুপ্রিমো বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টির কথা বলে রাজ্য জুড়ে ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে মানে ভিন রাজ্যে তার দলকে আন্দোলনের পথে নামাচ্ছেন, নিজে নামছেন, সেই দলের নেতার শিক্ষা দীক্ষার এত দৈন্য। এ লজ্জা তৃণমূল নেতাদের লজ্জা, এই শাসক দলটার নির্লজ্জতার জন্য। যারা জানে না বাঙালির আবেগ কি, যারা জানে না বাঙালির সংস্কৃতি কি, যারা জানে না বাঙালির কবিগুরুর ভাষা কি, তারা আবার বাংলা ভাষা নিয়ে মঞ্চস্থ করে লোককে জ্ঞান দিচ্ছে। 1911 সালটা বলেছিলেন, মানুষ বলতে যে উলট পালট হয় সঙ্গে সঙ্গে সেটা সংশোধন করা যায়। তো আমি বলতে গেছি আবেগে, বলতে যে আমার 2011 হয়েছিল, তারপরে সরি বলেছি, 1911 সাল বলেছি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কিভাবে বাঙালি আবেগকে কাজে লাগাতে হয়, এটা কিন্তু স্বীকার করতে হবে। এর আগে কাজে লাগিয়েছেন তিনি। 24-এ বাংলা বিরোধীদের বিসর্জনের গর্জন তুলে ইভিএমে তিনি ডিভিডেন্ড তুলেছিলেন, এনআরসির জুজু দেখিয়েছিলেন। এবার ভোটের মুখে চারপাশ থেকে বাংলার পরিযায়ী নিগ্রহের খবরে 26-এর ট্রাম্প কার্ড তিনি হাতে পেয়ে গিয়েছেন বলে তারা অন্তত মনে করছেন, মানে তৃণমূল মনে করছে। তার মধ্যেই আবার SIR বিহারকে দেখে হুঁশিয়ারিটা আগেই দিয়ে রেখেছেন, আজও দিলেন বীরভূমে। কাদের দিলেন একবার শুনুন। ডাবল ইঞ্জিনের নেতারা বলছে 1.5 কোটি নম্বর দিয়ে দাও সব রোহিঙ্গা। আরে প্রত্যেকের তো রোহিঙ্গা, এই ইতিহাস পড়েছে না ভূগোল পড়েছে? কিন্তু কেন এটা হচ্ছে? এটা হচ্ছে তো বিজেপি এজেন্সি, ডাবল ইঞ্জিন সরকারের এজেন্সি, 360 ডিগ্রি এজেন্সি, নামটাও আমি জানি কারা করছে। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌনিত্য আছে এখানে, ছৌনাচ দেখবেন, ধামসা কদল আছে এখানে, ধামসা কদল দেখবেন, ঢোল আছে, ঢোল, কাঁসর ঘন্টা, শঙ্খ বাজিয়ে দেবো জামা। এই ছায়ার বিরুদ্ধে তলোয়ার চালিয়ে মমতা ব্যানার্জি কিছু করতে পারবেন না, কারণ তিনি যেটা চান লোকে বুঝে গেছে, বাংলাদেশে নিয়ে এসে ভোটে জিততে চান, এত আনপপুলার হয়ে গেছেন। এরা সিএর বিরুদ্ধে নেমে স্টেশন পোড়ায়, বাস পোড়ায়, রেল পোড়ায়। মমতা ব্যানার্জির বাঁধা ভোটারেরা, উনি যাই করুন পশ্চিমবাংলার মানুষ একবার উদ্বাস্তু হয়েছে, আবার কালো মেঘ দেখতে পাচ্ছে, তারা কিছুতে এদেরকে জায়গা দেবে না। আমি তাদের বলছি, দয়া করে মানুষকে হ্যারাস করবেন না। আর এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না। বিরাট গেম প্ল্যান আছে। এবার বলছি ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট সরকারি, কেন জানেন? এই যে নির্বাচন কমিশনকে নিয়ে এসছেন,
তার পায়ে আমি জবাফুল দিয়ে বলছি আপনি ভালো থাকুন। আপনি গভর্নমেন্টের হয়ে এনআরসির খেলায় নেমেছেন, বলছেন একবার কারো বাড়ি যাবে ঘুরে চলে আসবে, চারবার যাবে, চারবার তো সকাল দুপুর পিঠের সঙ্গে যেতে পারে, নাও যেতে পারে, নিয়ে তার নামটা বাতিল। কত বড় সাহস! 1 কোটির বেশি ভোটার নিয়ে এসে বাংলাদেশ থেকে তাদের ভোটে জেতার চেষ্টা করছেন। এই অপচেষ্টা এবার ব্যর্থ হবে এবং বিহারের স্টাইলে এখানেও শুদ্ধিকরণ হবে ভোটার লিস্টের। সার হবে তখন নাকি 1,25,00,000 কেটেই যাবে। তো জানেই যদি, তাহলে আর কষ্ট করে করার কি দরকার? চারখানা পেন্সিল হাতে ধরিয়ে দিন, কুচ 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 করে নামগুলো কেটে দিক। এটাই হচ্ছে বুঝি গণতন্ত্র। স্যার নিয়ে তরজায় মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিও লিখে ফেলেছেন শুভেন্দু অধিকারী। অভিযোগ, বাংলায় ভোটার তালিকায় অবৈধভাবে নাম তোলা হচ্ছে, সেটা করছে তৃণমূল। রাজ্য প্রশাসন বেআইনিভাবে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করছে, অভিযোগ শুভেন্দু। অধিকারী নিজেই যদি নির্বাচন কমিশন হয়ে যায় তাহলে আর কি করে হবে? আমাদের বক্তব্যটাই তাই তো, নির্বাচন কমিশন আর কিছুই না, একটা বিজেপি অফিস থেকে যা বলে দেওয়া হচ্ছে তাই করা হচ্ছে। শুভেন্দু অধিকারী জানে যে সব ভোটার যদি থাকে ওর জেতার কোনোদিন জীবনের চান্স নাও পারবে না। ওদের বক্তব্য হচ্ছে বিজেপি যা লিস্ট দেবে সেই সব নামগুলো ভোটার লিস্টে রাখতে হবে, তার বাইরে কোনো নাম রাখা চলবে না। ও তো একই পলিসি। কী করবেন? জীবনে তো কিছু হলো না, মানুষের কাছে গ্রহণযোগ্যতাও নেই, অপদার্থ একখানা। তার আজকে এই হবে। দিদির আশীর্বাদে এইসব অপদার্থ লোকগুলো ক্যাবিনেটের মন্ত্রী হয়েছিল, কিন্তু এগুলো তো ক্যাবিনেটের মন্ত্রী হওয়ার যোগ্য নয়, অপদার্থ, একটা অপদার্থ। বিজেপির মূল অভিযোগ ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে, মানে তৃণমূলের বিরুদ্ধে। আর বিহারে সেই ডোমিসাইল সার্টিফিকেট নিয়েই পাল্টা প্রশ্ন তুলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুকুরকেও দেওয়া হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। বিহারের একটি ঘটনা, যেখানে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে ভোটার আইডি কার্ড হচ্ছে। কার্ডে লেখা রয়েছে তার নাম হচ্ছে, তার পিতার নাম কি, কুত্তাবাবু। পরিষ্কার। এবং এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটা এসআইআর ক্ষেত্রে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন গ্রহণ করছে। সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে ফেক ভোটার আইডি কার্ড করে যাতে নির্বাচনের সময় ভোট লুট করে বিজেপিকে বাড়তি সুবিধা করে দেওয়া যায়, নির্বাচন কমিশন এই যে পুরো ঘটনাটা জলের মতো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার। একটা পার্টিকে খালি সুযোগ করে দেবে বলে তাদের তল্পিবাহক হিসেবে কাজ করে চলেছে, এটা লজ্জা। এ রাজ্যে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া শুরু হওয়ার আগেই দেখা যাচ্ছে একেবারে যুদ্ধ বেঁধে গেছে। হাজারো হুঙ্কার, চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ, কোনো কিছুই থামছে না। এবং এটা স্পষ্ট যে সহসা থামবে না। আর একটা ইস্যু, খুব বড় ইস্যু, ওবিসি মামলা। এটা নিয়েও চাপানুতরের কোনো শেষ নেই, অনেক কিছু ঝুলে আছে এই মামলার জন্য। জল এখন সুপ্রিম কোর্টে, সেখানে সাময়িক স্বস্তি পেয়েছে রাজ্য। কেন জানেন? কারণ কলকাতা হাইকোর্টের ওবিসি মামলার রায়ে এদিন স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের রায় ত্রুটিপূর্ণ, প্রাথমিকভাবে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের। দেশের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, সংরক্ষণ আদতে এক্সিকিউটিভ বা প্রশাসনিক বিভাগের কাজের অংশ। সেখানে হাইকোর্ট কিভাবে এমন স্থগিতাদেশ দিতে পারে? হাইকোর্টে মামলাটি ফেরানো হবে বলে প্রাথমিক প্রস্তাবে জানায় সুপ্রিম কোর্ট। কিন্তু এখানেই শেষ নয় কিন্তু খবরের। কিন্তু কলকাতা হাইকোর্টে যারা মামলা করেছিলেন সরকারের বিরুদ্ধে, তাদের পক্ষের আইনজীবী আপত্তি জানান। আবেদন করা হয় মামলার শুনানি হোক সুপ্রিম কোর্টেই। তা মেনে নিয়ে শেষ পর্যন্ত ঠিক হয় পরে শুনানি হবে সুপ্রিম কোর্টেই আগামী সোমবার। রাজ্য কিন্তু আশাবাদী, এদিন যেটা সাময়িক স্বস্তি দিয়েছে তা পাকাপাকি জয়ের পথ খুলে দিতে পারে। এটা ভাবছে তৃণমূলের সরকার, বেশি সময় লাগবে না। ওবিসিটা একটা প্রবলেম ছিল, কিন্তু ওবিসিটা তো আজকে সুপ্রিম কোর্ট স্টে দিয়ে দিয়েছে হাইকোর্টের অর্ডারের উপরে। সুতরাং ইমিডিয়েট কাজগুলো করুন। মুখ্যমন্ত্রীর এই বার্তাই বুঝিয়ে দিচ্ছে বুক বাঁধছে রাজ্য। ওবিসি মামলায় রাজ্য সরকারকে অক্সিজেন জুগিয়েছে এদিনের সুপ্রিম নির্দেশ। এর আগে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত সব বিজ্ঞপ্তির উপরে স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, এবং তাতেই হাইকোর্টের ওই নির্দেশের উপরে স্থগিতাদেশ শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চের।
ইতিমধ্যেই এই অন্তর্বর্তী স্থগিতাদেশকে মুখ্যমন্ত্রীর ওবিসি নীতির নৈতিক জয় হিসেবে ব্যাখ্যা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোশ্যাল মিডিয়া পোস্ট করে তিনি লেখেন, উচ্চশিক্ষা দপ্তর আগে থেকেই এটি অনুমান করেছিল এবং সেই মতো পদক্ষেপ করার জন্য সম্পূর্ণ প্রস্তুতিও নিয়ে রেখেছে শিক্ষা দপ্তর। অথচ এই মামলায় রাজ্যের সমীক্ষা পদ্ধতি নিয়েই বড় প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট। বলেই দেওয়া হয় 2010 সালের পর থেকে তৈরি হওয়া রাজ্যের ওবিসি সার্টিফিকেটগুলো যথাযথ নিয়ম মেনে বানানো হয়নি। ওই শংসাপত্রগুলো বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে যারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যেই চাকরি পেয়েছেন তাদের ওপর প্রভাব পড়বে না বলেও জানানো হয়। হাইকোর্টের নির্দেশে তখন রাতারাতি বাতিল হয়ে গেছিল প্রায় 12 লক্ষ শংসাপত্র। আরও নানা জট জটিলতা তৈরি হয়। এদিনে সুপ্রিম স্থগিতাদেশ অবশ্য হাসি ফুটিয়েছে রাজ্যের শাসক দলের নেতাদের মুখে। 17% রিজার্ভেশন ওবিসি, সেটাকে স্টে করে দিয়ে আগেরটাতে চলে গেল 7.5 এবং ওবিসি। এখানে ওবিসি এ ক্যাটাগরি, ওবিসি বি ক্যাটাগরি, সেটা এখন স্টে হয়ে গেল। স্টে হওয়া যাওয়া মানে হচ্ছে যে ওই সার্কুলার ভিত্তিতে এখন সরকার কাজ করতে হবে। রাজ্য সরকারের বহু সিদ্ধান্ত, এক্সিকিউটিভের সিদ্ধান্ত তো মুড়ি মুড়কির মতন কলকাতা হাইকোর্ট বানচাল করে, আর ফাইনালি আবার পরপর সেই বানচাল করা রায়গুলো সুপ্রিম কোর্টে এসে খারিজ হয়ে যায়। কিন্তু বিষয়টাকে এত সহজভাবে দেখতে নারাজ বিরোধীরা। এটা একটা স্থগিতাদেশ, এটা তো চূড়ান্ত আদেশ নয়, সুতরাং সবটাই দেখে বলতে হবে। বিজেপির গলায় কিন্তু রীতিমতন হুঁশিয়ারির সুর। খেলা এখনো বাকি, বলছে পদ্ম শিবির। ভোট ব্যাংকের নামে কোনো এক ধর্মীয় সম্প্রদায়ের আপনি তুষ্টিকরণ করে যাবেন, তাদের জন্য আপনি কোটি কোটি টাকা বরাদ্দ করবেন, তাদের নাম ওবিসি ক্যাটাগরিতে রিসার্চ ছাড়া, ডেটা ছাড়া ঢুকিয়ে দেবেন, আর বাকি সম্প্রদায় হিন্দুরা, বিভিন্ন ওবিসি সম্প্রদায় কাস্টের মানুষ তারা ভুক্তভোগী হবে। এটা কিন্তু আমরা হতে দেব না। আইনি লড়াই এখনো চলছে, ফলে ওবিসি মামলায় কি হবে পরিণতি তা আমরা এখনো জানি না, আগাম সেটা বলা সম্ভব নয়। কিন্তু একটা বিষয় স্পষ্ট, যুদ্ধটা সবে শুরু হয়েছে, শেষ হতে ঢের দেরি। এরপর তো পলিটিক্যাল ফাইটটা বাকি আছে, এটা তো আদালতের লড়াই। শুরুটা কোথায় হয়েছিল মনে পড়ে? একবার মনে করিয়ে দিই আপনাদের। গত বছর 22শে মে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ 2010 সাল থেকে দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেয়। এরই মধ্যে মন্ত্রিসভার বৈঠকে অনগ্রসর কল্যাণ দফতরের তরফে সংরক্ষণের একটি সংশোধিত তালিকা পেশ করা হয়, মানে মমতার মন্ত্রিসভায়। তাতে শিলমোহর দেন মুখ্যমন্ত্রী। তার ফলে রাজ্যে স্বীকৃত ওবিসি জনগোষ্ঠীর মোট সংখ্যা দাঁড়ায় 140। কিন্তু ওই তালিকা এবং সরকারি বিজ্ঞপ্তিকে, মানে যেটা সংশোধিত, সেটাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে। এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল পুরনো জনজাতিকেই নতুন মোড়কে ফের ওবিসি তালিকাভুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। নতুন বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট, যার ওপরে আজকে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিল। তারপরই সুপ্রিম কোর্টে যুদ্ধ শুরু হয়ে যায়। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে যায় রাজ্য, এবং সেখানে আপাতত সাময়িক স্বস্তি তারা পেয়েছে। যদিও রাজ্য রাজনীতিতে স্বস্তির কোনো জায়গা নেই, সেখানে বেড়েই চলেছে সংঘাত। তো প্রমাণ হয়ে যাচ্ছে অহেতুক আইনি জট পাকিয়ে কাজগুলোকে আটকাচ্ছে কারা। এমনকি মহামান্য কলকাতা হাইকোর্ট কি করে সেটা এন্টারটেন করেছে তাদের সওয়াল, সেটা নিয়েই তো মহামান্য সুপ্রিম কোর্ট বিস্ময় প্রকাশ করেছেন। স্থগিতাদেশ হয়েছে কিন্তু মামলা খারিজ করে দেওয়া হয়। অতএব এর অর্থ এইটা নয় যে রাজ্যের জয় হয়েছে এবং সেই তালিকার উপরে ভিত্তি করে একটা সম্প্রদায়ের মানুষকে শুধু ব্লক ভোটের রাজনীতির স্বার্থে ঢুকিয়ে দেওয়া, এত সহজ বিষয়টা নয়। তৃণমূল যখন ফাইনালি মামলার রায় আসবে, তখন তৃণমূল আবার ধারাবাহিকতা বজায় রেখে আবার ভৎসনার শিকার হবে। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।